অতিবাসরীয় সত্যিগুলো ঠিক কেমন? রবিবার তো আর সত্যের ছুটি নেই, তার উপর ভোটের বাংলায় দিন জানা হয়ে গেল, ঘোষণা শেষ, এবার যুদ্ধ। আর হপ্তার পর হপ্তা ধরে নির্বাচন নয়, বাংলায় এবার দু দফাতেই ভোটের রফা হতে চলেছে। 7 থেকে 8 দফার ভোট দিতে অভ্যস্ত রাজ্যবাসীর কাছে যা নিঃসন্দেহে স্বস্তির খবর। রবিবার পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির জন্য ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। ঘোষণা অনুযায়ী এবার দু দফায় পশ্চিমবঙ্গের 294টি আসনে বিধানসভা নির্বাচন হবে। 23শে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হবে রাজ্যের 152টি আসনে। দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল, সেদিন ভোট গ্রহণ হবে বাকি 142টি আসনে। চৌঠা মে গণনা। কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় রাজ্যের 16টি জেলায় ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে কলকাতা সহ বাকি 7 জেলায়। প্রথম দফায় ভোট হবে দার্জিলিংয়ের 5টি বিধানসভা আসনে, কালিম্পংয়ের 1টি, জলপাইগুড়ির 7টি, আলিপুরদুয়ারের 5টি বিধানসভা আসনে এবং কোচবিহারের 9টি বিধানসভা আসনে। এছাড়াও উত্তর দিনাজপুরের 9টি, দক্ষিণ দিনাজপুরের 6টি, মালদার 12টি বিধানসভা আসনে, মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনে হবে ভোট গ্রহণ আগামী 23শে এপ্রিল। এছাড়াও বীরভূমে 11টি বিধানসভা আসনে, পুরুলিয়ায় 9টি বিধানসভা আসনে, বাঁকুড়ায় 12, পশ্চিম বর্ধমানে 9টি, ঝাড়গ্রামে 4টি বিধানসভা আসনে, পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা আসনে এবং পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে আগামী 23শে এপ্রিল। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট হবে নদিয়ার 17টি বিধানসভা আসনে, উত্তর 24 পরগনার 33টি, দক্ষিণ 24 পরগনার 31টি, পূর্ব বর্ধমানের 16টি, হাওড়ার 16টি, হুগলির 18টি এবং কলকাতার 11টি বিধানসভা আসনে। The Commission has held detailed deliberations and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. পশ্চিমবঙ্গ বাদে নির্বাচনের মুখে দাঁড়িয়ে থাকা বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অবশ্য এক দফাতেই ভোট। অসম, পুডুচেরি, কেরল এই 3 রাজ্যে নির্বাচন হবে আগামী 9 এপ্রিল। তামিলনাড়ুর ভোট গ্রহণ হবে আগামী 23শে এপ্রিল। এদিন ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী সব রাজ্যে পুলিশ প্রশাসনের রাশ চলে গেল জাতীয় নির্বাচন কমিশনের হাতে। তাই ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা ও রাজনৈতিক হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। জানিয়ে দিলেন, ব্যাচল দেখলেই কড়া হাতে তার মোকাবিলা করবে কমিশন। প্রধানমন্ত্রীর সফর শেষ হলো, প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা হলো, তার পরদিনই ভোটের ঘোষণা হলো। ঘোষণা এরকমই একটা সময় হবে সে আমরা বহু আগে থেকে আন্দাজ এবং সূত্র মারফত খবর করিয়েছিলাম। কি আশ্চর্য না, এবারে সব কেমন ওলট পালট। দেখুন, তৃণমূলকে আমরা 2021-এ মনে করে দেখুন কি বলেছিল। তামিলনাড়ুতে এতগুলো আসন 2 দফায় ভোট, অমুক রাজ্যে ততগুলো আসন 1 দফায় ভোট, বাংলায় 8 দফা, বিজেপির দালাল। কমিশনকে এইসব বলেই তো আক্রমণ করেছিল তৃণমূল। সেই তৃণমূল এবার দফা নিয়ে কথাই বলতে চায় না, মাথাই ঘামায় না। বোধহয় এমনি বুঝে গেছে দফা এমনি কম হবে, আর কথা খরচ করে লাভ কি। বিরোধীরা চাইছে দফা কমাতে। সব বিরোধী এক রায় বলে এসেছে নির্বাচন কমিশনে গিয়ে 1 বা 2 দফায় ভোট করুন। কেন? ওই যে 8 দফায় ভোটে আবহাওয়া বদলে যায়। মনে আছে 21-এ কি হয়েছিল? হঠাৎ মাঝপথে কোভিডের বাড়বাড়ন্ত, মানুষ ভোট দিতেই বেরোলেন না। বিশেষ করে শহরাঞ্চলের মানুষ, যেগুলো শেষের দিকে থাকে। সব কিছু হিসেব টিসেব করে শিক্ষা টিক্ষা নিয়ে বিরোধীরা যেমনটা বলল তাতেই শিলমোহর দিল কমিশন। The Commission has held detailed deliberations and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. এটাও মিলে গেল, ভোটের দফা এবার কম হবে।
তাই হলো এবার দফা রফার চান্স কম। কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিজেপি, নির্দিষ্ট অঙ্ক কষেই তো বেশি দফা চায়নি এবার। মানে ওই 2021-এর হঠাৎ শীতলকুচি হয়ে যাওয়া কোনো একটা দফায়, তারপর প্রায় 1.5-2 মাস ধরে টানা ভোটের মাঝখানে কোভিডের বাড়বাড়ন্ত, সব আবহাওয়া বদলে দেয়, মানুষের সাইকোলজি বদলে দেয়, অনেক কিছু বদলে যায়। তাই অত রিস্ক আর নেওয়া যাবে না। পরিবর্তন হয়ে গেছে, প্রধানমন্ত্রী বলে গেছেন, কংগ্রাচুলেট করে গেছেন, আর সেটা কম দফাতেই হবে। বিজেপি এটা বিশ্বাস করছে অঙ্ক কষে, তাই এত কম দফা। কিন্তু এতেই সত্যি সত্যি পরিবর্তন আসবে? বিজেপির অঙ্ক মিলিয়ে দেবে দফার কম রফা? বাংলার ভোটে এবার 20 বছরের ট্রেন্ডের ইতি। এসআইআর আবহে মাত্র 2 দফায় ভোট। বাংলার ভোটারদের একটা বড় অংশ এত কম দিনে ভোট আগে দেখেইনি। তবে এসআইআর আবহে আরও অনেক কিছুর মতো এবার ভোটের দফাতেও চেনা নিয়মে পরিবর্তন। ভোটার তালিকা তৈরি, কমিশনের হাতে থাকা সময় সবের হিসেব করে জি 24 ঘন্টা আগেই এই সম্ভাবনার কথা বলেছিল। সেই খবরেই শিলমোহর দিল নির্বাচন কমিশন। 294 আসনের বাংলায় 2 দফায় ভোট হলেও 234 আসনের তামিলনাড়ুতে ভোট হবে একদিনে। কেরালা, অসমের হাই ভোল্টেজ ভোট একদিনে, কিন্তু বাংলার জন্য অন্য নির্ঘণ্ট। আর তা নিয়েই দিনক্ষণ ঘোষণার পর তুঙ্গে রাজনীতি। হঠাৎ এখানে কেন 2 দফার ইলেকশন, এটা আমরা ভাবছি। যা আছে পর্দার পিছনে, মানে মাথার পর্দার পিছনে, সেগুলো কাজ করবে না। কোনো জায়গায় মৃত্যুর খবর আছে, গণধর্ষণের খবর আছে ভোটকে কেন্দ্র করে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। এখন প্রশ্ন তুলছেন ঠিকই, কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পর এই বিজেপি কিন্তু 1 বা 2 দফায় ভোটের দাবি তুলেছিল। একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। প্রশ্ন হচ্ছে, দফা কমায় আদৌ কি কোনো সুবিধা নিতে পারবে বিরোধীরা? গত 2টো বিধানসভা নির্বাচনের কথাই যদি ধরা যায়, ভোট চলেছিল কার্যত 1 মাস ধরে। প্রথম আর শেষ দফার মধ্যে রাজনীতির ইস্যুও বদলে গিয়েছিল। এর অন্যতম উদাহরণ গত বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা। জোড়াপাটকি গ্রাম পঞ্চায়েতে ভোটের লাইনে বাহিনীর গুলি, মৃত্যু বদলে দিয়েছিল ভোটের হাওয়া। অনেকেই বলছেন এই সব দেখেই এবার সম্ভবত কম দফায় ভোট চেয়েছিলেন বিরোধীরা। সেদিক থেকে দেখতে গেলে তাদের দাবি মান্যতা পেয়েছে। বিরোধী থাকাকালীন রাজ্যে বহু দফায় ভোটের দাবি তুলত তৃণমূল কংগ্রেসও। সেই কথা টেনে এনে খোঁচা দিয়েছে সিপিএম। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন 1 দফায় নয়, অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা। তবে গত কয়েক বছর ভোটে এই নিয়ে অন্য মত দেখা গিয়েছে তৃণমূলের। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন কেন? কাকে সুবিধা করে দেওয়ার জন্য? একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন। সেদিক থেকে দফা কমায় রাজ্যের শাসক শিবিরের পুরনো দাবি অনেকটা মান্যতা পেয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তৃণমূল অবশ্য বলছে দফা নয়, সবাই ভোট দিতে পারছে কিনা সেটাই দেখার। আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, গণনা কবে হবে সেটাও জানা। তবে শেষ পর্যন্ত কারা কারা ভোট দিতে পারবেন সেটাই এখনো চূড়ান্ত নয়। ফলে দফা যাই হোক, এসআইআর নিয়ে টানাপোড়েন চলবেই। দিন ঘোষণা মানেই নাম ঘোষণা, হাতে তো বেশি সময় নেই। তবে এবার প্রার্থী তালিকায় না খুব গণতন্ত্রের ছাপ। তৃণমূলের অফিসে ড্রপ বক্স, বিজেপি আবার প্রত্যেকটা কেন্দ্রের জন্য 3টে করে নাম, সেই 3টে করে নামের জন্য 10,000 কার্যকর্তা, মানে বিজেপি কর্মী, সমর্থক, নেতা সবার মতামত নিচ্ছে। তারপরে গিয়ে ওই 3 জনের মধ্যে একজনকে বাছা হবে। কি গণতান্ত্রিক পদ্ধতি বাবা! দ্য পারফরমেন্স সেটাই নাকি সবার আগে, বলছেন অভিষেক ব্যানার্জি। বামেদের ক্ষেত্রে প্রার্থী তালিকায় এবার চমক কে দেবে? তৃণমূল, বিজেপি কে?
কারা আসবেন, কারা বাদ যাবেন? মহারণের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার ভোটের ময়দানে কারা কেমন টিম নামাবে তার পালা। দুই ফুলই চূড়ান্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বসে পড়েছে। কোন মুখে বাজি ধরতে চলেছে ঘাসফুল শিবির? কান পাতলে শোনা যাচ্ছে একাধিক নতুন নাম। নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের শাসক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে প্রস্তুত। ইতিমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টি কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে দিতে পারেন। এবার যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সিটিং এমএলএ পারফরমেন্সের জন্য যেমন টিকিট পাবেন না, পাশাপাশি দাঁড়িয়ে অনেক নতুন মুখও কিন্তু তৃণমূল প্রার্থী তালিকায় এবার দেখা যেতে পারে। কারা থাকবেন সেই তালিকায়? ইতিমধ্যে বেশ কিছু নতুন নাম নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে তরুণ নেতৃত্ব এবং দলের সংগঠনের সঙ্গে যুক্ত কিছু মুখকে ভোটের ময়দানে নামিয়ে চমক দিতে পারে শাসক দল, এমনটাই খবর। নতুন নামের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম আলোচনায় রয়েছে। 26-এর ভোটে প্রার্থী হতে পারেন তৃণমূলের রাজ্যসভার সদ্য প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও বিধানসভার টিকিট দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। এছাড়াও চমক হিসেবে দলের একাধিক মুখপাত্রের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। তাদের মধ্যে আছেন কুণাল ঘোষ থেকে অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্যরা। সপ্তাহ দুয়েক আগেই এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে দলে টেনে চমক দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, তাঁকেও প্রার্থী করা হতে পারে। নাম ভাসছে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীরও। যার যেখানে জিতে আসার সম্ভাবনা রয়েছে ঠিক সেভাবেই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, যাতে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের প্রার্থী তালিকা তৈরি করেছে, যেটা আগামী 48 ঘন্টার মধ্যে সেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। দ্বিতীয় আসনে শুভেন্দু নিজে কিছু না বললেও স্বাভাবিকভাবেই জল্পনা ছড়াচ্ছে ভবানীপুর নিয়ে, যে কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ভবানীপুরে নজর বিজেপির। শুভেন্দু নিজে দক্ষিণ কলকাতার এই হাই প্রোফাইল কেন্দ্রে দৌড়ঝাঁপ করেছেন। অসংখ্যবার এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জও ছুড়েছেন। আপনাকে ভবানীপুরে হারাবো, আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে ভবানীপুরে জোরদার প্রচারে নেমে পড়েছে তৃণমূল। রবিবার মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন কলকাতার মেয়র এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সরাসরি শুভেন্দুর নাম না নিলেও বুঝিয়ে দেন ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে না। ফাঁকা কলসি বাজে বেশি। মমতা ব্যানার্জিকে হারানো তো দূরের কথা, মমতা ব্যানার্জি 50,000 থেকে 1 লাখ ভোটে জিতবেন। এটা নন্দীগ্রাম নয়, লোডশেডিং করা যায় না। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পাশে ছিল, আছে, থাকবে। শেষ পর্যন্ত যে দল যাকেই দাঁড় করাক না কেন, ভবানীপুরের ভোট যুদ্ধ যে এবারও হাই ভোল্টেজ হতে চলেছে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, এবার বিভিন্ন দলের প্রার্থী ঘোষণার পালা। এমন সন্ধিক্ষণেই কি প্রার্থী নিয়ে বাঁকুড়ায় তৃণমূলের অন্দরে জমাট বাঁধছে ক্ষোভ?
বহিরাগত হটাও, ওন্দা বাঁচাও। সাদা কাগজের উপর হাতে লেখা লাল কালিতে এমনই পোস্টার পড়ল বাঁকুড়ার ওন্দা বিধানসভার নিকুঞ্জপুর এলাকায়। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, কোথাও আবার ছাপার অক্ষরে লেখা মানুষ কোনো বহিরাগতকে মেনে নেবে না। এই পোস্টার নিয়ে গরম হতে শুরু করেছে ওন্দার হাওয়া। শুনে বা পড়ে করা যাচ্ছে যে তৃণমূলের কর্মবিরোধী কোনো পার্টি থেকে লাগানো হয়েছে। কখন লাগিয়েছে বা কারা লাগিয়েছে তা কিছু বলতে পারছি না। কে বা কারা লাগালো, পার্টিরই কোনো লোক লাগিয়েছে হয়তো, হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আর চোখে পড়েন। আপনারা তো এখানে ব্যবসা করেন? আমি এখানে ব্যবসা করি। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি এটা বিজেপির ষড়যন্ত্র, তৃণমূলের কেউ জড়িত নয়। আমাদের ওন্দা বিধানসভায় এখন যা সাংগঠনিক অবস্থা আছে, আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করে এখানে পাঠাবেন, তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে দিদিকে উপহার দেওয়া আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই আমাদের। কারা পোস্টার দিচ্ছে এই বিষয়ে আমার ঠিক সঠিক খবর জানা নেই, কিন্তু তৃণমূলের কেউ করবে বলে আমার ঠিক মনে হচ্ছে না। বিজেপির চক্রান্ত হয়তো লোক হতে পারে এটা। উত্তমের বক্তব্য, বিজেপির হারের ভয়ে এখন থেকে তৃণমূলের গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছে। বিজেপির পাল্টা বক্তব্য, এটা পুরোটাই তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ওদের একদম গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু নেই। ওদের কি একটা গ্রুপ তো নয়, ওদের 5টা 6টা গ্রুপ। সব জায়গাতে সবাই বলছে প্রার্থী হওয়া, বহিরাগত প্রার্থী বেশি আসছে। আর লোকালে ওদের দুজনকার মধ্যে এত ইগো চলছে, দুজনেই প্রার্থী হতে পারছে না। তৃণমূলের কালচার এটা, ওদের কিছু করার নেই। 2011, 2016, 2021 তিনবারই তৃণমূলের প্রার্থী ছিল বহিরাগত। 2016-এ তৃণমূলের বিধায়ক ছিলেন বাঁকুড়া শহরের বাসিন্দা অরূপ খান। 2021-এ অবশ্য তার ভাগ্যে শিখে ছেড়েনি। ওন্দা কেন্দ্র তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব গতবারও ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তুলেছিলেন। এবার বিধানসভা নির্বাচনের আগে সেই দাবিতেই পড়ল পোস্টার। এবার কি ওন্দার মন কি বাত শুনবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? জানুয়ারি মাসে মালদায় প্রচারে গিয়ে 12টি আসনের মধ্যে 12টিতে জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে এই জেলাকে বিরোধী শূন্য করতে প্রার্থী বাছাইয়েও আলাদা গুরুত্ব দিচ্ছে দল। তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। সূত্রের খবর, টিকিট জুটছে না রাজ্যের প্রাক্তন 2 মন্ত্রী তথা জেলার দাপুটে নেতার। মানিকচক কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে প্রার্থী করার সম্ভাবনা কম। তেমনি জেলার দাপুটের নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ভাগ্যেও আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট জুটবে না, এমনই সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে জানা গেছে একাধিক নতুন মুখ ও যুব নেতৃত্বকে প্রার্থী করা হতে পারে। সূত্রের খবর, সুজাপুর বিধানসভার বর্তমান বিধায়ক আব্দুল গনিকে আর প্রার্থী করবে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মালতীপুর বিধানসভা থেকে জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সিরও প্রার্থী তালিকায় স্থান না পাওয়ার সম্ভাবনা। বয়সের কারণে রতুয়া বিধানসভার বিধায়ক সমন মুখোপাধ্যায়কে পরিবর্তনের চিন্তাভাবনা। সেক্ষেত্রে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজল কেন্দ্রের যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের প্রার্থী হওয়ার সম্ভাবনা। হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তাজমুল হোসেন না সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া উত্তরপ্রদেশের ব্যবসায়ী মতিউর রহমান, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের দিকে পাল্লা ভারী, যদিও বিবেচনাধীন তালিকায় রয়েছে তাজমুল হোসেনের নাম। মানিকচকে যিনি রয়েছে সাবিত্র, টাকা সরানো হতে পারে, সেই সম্ভাবনা কি রয়েছে? শুনছি তো, দেখছি, ভক্তদের কাছে শুনছি আর পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে হতে পারে, বদল হতে পারে কিছু কিছু জায়গায়। এই পথে জানি আমরা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলবেন, দেবেন, সেটাই ফাইনাল। ইংরেজবাজার বিধানসভাতে টাউন সভাপতি শুভদীপ সান্যাল, নৃশংসভাবে খুন হয়ে যাওয়া দুলাল চন্দ্র সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার ও টাউন সহসভাপতি সুজিত সাহার নাম সম্ভাবনার মধ্যে রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী তালিকা তৈরি করবেন, এই বিষয়ে আমাদের বলার কোনো কথা নেই। আপনি কি দাঁড়াচ্ছেন? দেখুন, এটা ঠিক করবেন অবশ্যই আমাদের সুপ্রিমো দলের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমার এখন পর্যন্ত ইচ্ছা কি আছে নির্বাচনের পদ্ধতি? দেখুন, দল করি, মানুষের কাজ করতে চাই, মানুষের কাজ করি এবং করব, তার জন্য দল যেটা ঠিক মনে করছে সেটা করবে। সূত্রের খবর, মালদায় 12টি আসনে প্রার্থী তালিকায় চমক দিতে পারে তৃণমূল নেতৃত্ব। সমস্ত কিছু নিয়েই এখন আমের জেলায় রাজনীতি তুঙ্গে। পাশাপাশি কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়েছে মৌসুম বেনার্জির নূর
যেমন এইবারে নির্বাচনে লড়াই করবেন পাশাপাশি প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি মালদা দতুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কংগ্রেস টিকিটে, যা ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে মালদা জেলা জুড়ে। বঙ্গ রাজনীতি এমনি জমজমাট থাকে বছরভর, তার উপর এসছে ভোট। ওরে বাবা, দেখে কে? দেখুন, মণিমুক্ত ছড়ানো আছে চারদিকে। শনিবার প্রধানমন্ত্রী ব্রিগেডে পৌঁছানোর আগে গিরিশ পার্কে তুলকালাম বেঁধে যায়। রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে পাথর ছোড়ার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। জখম হন তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই বেশ কয়েকজন। আহত হন 8 জন পুলিশ কর্মী, তার মধ্যে 2 জন পুলিশ কর্মী এখনও চিকিৎসাধীন। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গিরিশ পার্ক থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাল্টা মন্ত্রীর বিরুদ্ধেও আইনি লড়াইয়ে নেমেছে বিজেপি। মন্ত্রী শশী পাজা সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তর কলকাতার বিজেপি নেত্রী শশী গণ। শশী পাজা ছাড়া অভিযোগপত্রে নাম রয়েছে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্ত, 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। শশী গণের অভিযোগ, তিনি তৃণমূল কর্মীদের হামলার শিকার। প্রকাশ্যে এসেছে ঘটনার ভিডিও। যখন ব্রিগেডে যাচ্ছিলেন অন্যান্য বিজেপি কর্মীরা, সেই সময় হামলার খবর পান। এই হামলার খবর পেয়ে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান, তখন তাকেও আক্রান্ত হতে হয়। তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছে, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় পুলিশের তরফে যেরকম সুমোটো মামলা দায়ের হয়েছে, তেমনি তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ধৃতদের শনিবার ব্যাংশাল কোর্টে তোলা হয়। অভিযুক্তদের 19 মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার আগে সওয়াল জবাব চলাকালীন অভিযুক্তদের আইনজীবী বলেন, গোটা কলকাতা থেকে মিছিল গেল, কোথাও কিছু সমস্যা হলো না। এখানে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে ঝামেলা করা হয়েছে। পুলিশ শাসক দলের কথা মতো কাজ করছিল। নাম না করে শশী পাজার উদ্দেশ্যে অভিযুক্তদের আইনজীবী বলেন, তিনি হয়তো প্রচার চাইছিলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। একজন মহিলা বিজেপি নেত্রী যখন খবর শুনে ঘটনাস্থলে গেলেন, তখন তাকেও পুলিশের উপস্থিতিতে মারধর করা হলো। ওসির সামনে মহিলাকে মারা হয়েছে। ওসির বদলি হওয়া উচিত। বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। একজনের আগে কোনো আঘাত ছিল না। পরে সাংবাদিক বৈঠকের সময় দেখা যায় একজনের চোখে আঘাত রয়েছে। এটা মিথ্যা মামলা। ব্রিগেডে বাস যাওয়া আটকাতে এইসব করা হয়। পাল্টা সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তরা ইট রড দিয়ে আক্রমণ করে। একজন পুলিশ কর্মীর ফ্র্যাকচার ইনজুরি রয়েছে। একজন ওসি এখনও চিকিৎসাধীন। আউট অ্যান্ড আউট ফলস কেস, সাজানো ঘটনা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যাচ্ছেন, তাদেরকে যে আটকেছেন, তাদের উপরে যে পাথর মারা হয়েছে, সেটাকে ঢাকার জন্য এই মামলাটা করা হয়েছে। বিজেপির দাবি, মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলা পুরোটাই সাজানো। পদ্ম শিবিরকে পাল্টা বিকতে ছাড়েনি তৃণমূল। এই দেখুন, মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে ইট মারলো, মেরে ঢুকে গেল। তার আগে মন্ত্রীর বাড়ির ধারে কাছে কেউ নেই, এবার মন্ত্রীর বাড়ির দিকে তেড়ে যাচ্ছে। তারা তার মন্ত্রীর বাড়ি চেনে না। প্রভোকেশন? হ্যাঁ, প্রভোকেশন না, পুরো ব্যাপারটা অর্গানাইজ বাই আইপ্যাক অ্যান্ড ব্যানার্জি ফ্যামিলি। শশী পাজার উপর হামলা, তাতে বিজেপি ভয়ঙ্করভাবে মুখোশ খুলে গেছে, প্যাঁচে পড়েছে। মহিলা মন্ত্রী এবং অজিত পাজার বাড়ি, যারা হামলা করেছে ওই অসভ্যগুলো জানে না 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাজনৈতিক তাৎপর্যটা। ঘটনার পরই শশী পাজার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। অশান্তি রুখতে রবিবার সকাল থেকে এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটের আগে এই ঘটনাকে অশনি সংকেত হিসেবেই দেখছে রাজ্যবাসী। সংক্ষিপ্ত সংলাপ, মেরে কেটে 10 সেকেন্ডও হবে না, কিন্তু এই 10 সেকেন্ডের তাৎপর্য অনেক। অনেক দিন পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। বক্তৃতাও দিলেন। ভাষণ শেষ করে মঞ্চে থাকা প্রায় প্রত্যেকের সঙ্গে অল্প বিস্তর কথা বলছিলেন প্রধানমন্ত্রী। দিলীপের সঙ্গেও হাসি মুখে কথা বলেন। তার থেকে বিয়ের মিষ্টি খেতে চান। একসময় বিয়ে নিয়ে তাকে কটু কথা শুনতে হয়েছিল। দলের অনেকেও নাকি খুশি ছিলেন না। এবার প্রধানমন্ত্রী বিয়ের প্রসঙ্গ তোলায় দৃশ্যতই আপ্লুত ঘোষবাবু। অনেকদিন পরে মোদীজির সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা বলার সুযোগ হলো।
আমি বিয়ে করেছি জানতেন, জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ালে না, তুমি বিয়ে করলে, লোকে তো মিষ্টি খাওয়ায়, তো হাসি মজাক হলো আর কি। আপনি কি বললেন? আমরা ইলেকশনের পরে খাবো। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আসন জয়ের নিরিখে অন্যতম সফল। তাঁর আমলেই লোকসভায় 2 থেকে 18 এবং বিধানসভায় 3 থেকে 77-এ পৌঁছয় রাজ্য বিজেপি। কিন্তু রাজ্য সভাপতি পদ থেকে সরার পর দলে যেন গুরুত্ব হারাতে থাকেন দিলীপ। 2024-এর লোকসভা ভোটে তাঁকে জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে দাঁড় করানো হয়। ভোটে হেরে যান, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও উগরে দেন। সামনে আরো একটা ভোট, এবার খড়গপুর সদর থেকে দাঁড়াতে চান দিলীপ। 2016 সালের যে কেন্দ্র থেকে জিতে রাজ্য বিধানসভায় পা রেখেছিলেন। ব্রিগেডের মঞ্চে মোদির মিষ্টি কথার পর কি খড়গপুরের টিকিট পাকা দিলীপের? খড়গপুরে প্রার্থী দিলীপ ঘোষকে আবার খড়গপুরে কি হবে, সারা পশ্চিমবাংলায় কে প্রার্থী হবে এটা যখন ঘোষণা হয়ে যাবে তখন জানতে পারবেন। দিলীপ ঘোষ দলের কোটে বল ঠেললেও অনেকেই বলছেন খড়গপুর সদর থেকে তাঁর নাম ঘোষণা সময়ের অপেক্ষা। রবিবারের দুপুর, সবার নজর দিল্লির দিকে। কিছুক্ষণের মধ্যে ভোটের দিন ঘোষণা। কবে ভোট, কয় দফায় ভোট জানতে উদ্গ্রীব গোটা বাংলা। উত্তেজনা তুঙ্গে। ঠিক এমনই সময় ঘড়িতে বেলা 3:05 সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্ট। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে যে আমাদের মা মাটি মানুষের সরকার সব কর্মচারী ও পেনশনভোগী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার মতো অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। আমাদের অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণিত পদ্ধতি ও নির্দেশিকা অনুযায়ী তাঁরা 2026 সালের মার্চ মাস থেকে তাদের রূপা 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন। ভোটের দিন ঘোষণার আগে বিরাট ঘোষণা। গত মাসেই সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের বকেয়া ডিএর দাবিকে স্বীকৃতি দেয়। 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। নির্দেশে মডিফিকেশন চেয়ে আবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবারই বকেয়া ডিএর দাবিতে ধর্মঘট করেছিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। তখনও সরকারের অবস্থান ছিল কড়া, কিন্তু 48 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের এই ঘোষণা। রাজ্যের এই ঘোষণায় নিজেদের জয়ই দেখছেন আন্দোলনকারীরা। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে এক সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। আমরা বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক জায়গাতে আছে। সর্বোচ্চ আদালতের যে আদেশ সেটাকেই এখানে মান্য করা হচ্ছে, এর বেশি তো কিছু নয়। লড়াই এখন অনেক বাকি আছে। বোধোদয় হলো এটা আমরা বলতেই পারি। ধর্মঘট ডাকা হয়েছিল, তাতে সারা পড়েছিল বলেই কিন্তু আজকে এই ঘোষণাটা করতে বাধ্য হয়েছে। শুধু সরকারি কর্মী বা পেনশন ভোগীরাই নন, শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত কর্মী সকলের জন্যই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পর তাই খুশির হাওয়া। সুপ্রিম কোর্টের কাছে হিসেবটা দেখিয়েছিলাম, সেখানে শুধু সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন সেখানে কিন্তু সবাইকে ইনক্লুড করা হয়েছে, এটাতে আমরা খুশি। ভোটের ঠিক আগের মুহূর্তেই ঘোষণা কেন? হঠাৎ কেন সরকারের মন পরিবর্তন? এই প্রশ্ন তুলে সরগরম বাংলার রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী, তাঁর কটাক্ষ। কি ভয়ঙ্কর প্রহসন! নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করার ঠিক কয়েক মিনিট আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে লক্ষ লক্ষ কর্মী, পেনশনভোগী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল। লম্বা পোস্টে শুভেন্দু আরও লিখেছেন, রূপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ 2026-এর মার্চ থেকে দেওয়া হবে। বছরের পর বছর রাজ্যের কোষাগার লুট করার পর, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করার পর এটা আপনার শেষ মুহূর্তে মরিয়া ভোট গিমিক। শুভেন্দুর দাবি পুরোটাই ফাঁকা প্রতিশ্রুতি। ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগের ঘোষণাকে মাস্টার স্ট্রোক মানতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোটের আগে তুঙ্গে রাজনীতি। উনি 45 মিনিট আগে জানিয়েছেন, আর ওদের কাছে রাজনীতিটা তো খেলা। ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন। না পেলে ব্যথা, পেলে ব্যথা,
ওই কি একটা গান আছে না, শুভেন্দুদের বিজেপি নেতাদের ওইটাই যে তোদের কোন কোন জায়গা ব্যথা। ভোটের আগে যুব সাথী লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি থেকে সরকারি কর্মীদের ডিএ, নির্বাচনে শেষ পর্যন্ত তার প্রভাব পড়বে কি, সেই উত্তর তো মিলবে 4 মে। তবে তার আগে এই নিয়ে তরজা যে চলবে সেটা নিশ্চিত। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য। বেকার যুবাদের জন্য ঘোষণা করা হয়েছে যুব সাথী। চলতি মাস থেকে যে প্রকল্পের 1,500 টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আর এবার ভোট ঘোষণার ঠিক আগে আরও একটি ভাতা বাড়ালো রাজ্য সরকার। রবিবার বিকেল 4টে ভোটের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তার ঘণ্টাখানেক আগেই পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিতদের মাসিক ভাতা 500 টাকা করে বাড়ছে, 500 টাকা ভাতা বাড়ছে মোয়াজ্জেমদেরও। এর ফলে পুরোহিত ও মোয়াজ্জেমরা মাসে 2000 টাকা করে ভাতা পাবেন। ভোট ঘোষণার ঠিক আগে এই ভাতা বাড়ানোকে কৌশলী পদক্ষেপ হিসেবেই দেখছে তৃণমূল। অন্যদিকে ঘোষণার টাইমিং নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। পুরোহিত মোয়াজ্জেম ভাতা কেন? মমতা ব্যানার্জি এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে মায়েদের জন্য 500 টাকা করে বৃদ্ধি করেছেন। বেকার যুবক, তাকে উৎসাহ দিতে যুবসাথীর ভাতা ঘোষণা করেছেন। আজকের এই ঘোষণার পরে চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার 250 পার। 500 টাকা বাড়াতে পারেন, 1000 টাকা বাড়াতে পারেন, 3000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন, এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। ক্ষমতায় আসার পর 2012 সাল থেকে ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেওয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2020 সালে পুরোহিতদের জন্য ভাতা চালু করে রাজ্য সরকার। সামনে ভোট, তার ঠিক আগে দুপক্ষের জন্যই ভাতা বাড়ানোর পথে হাঁটল নবান্ন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মাথায় হাত পড়েছে আলিপুরদুয়ার বিধানসভার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনের। এই এলাকার কয়েক হাজার ভোটারের নাম বিবেচনাধীন, নাম বাদ পড়েছে কয়েকশো জনের। পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের 10টি বুথ, 4টি বুথে মুসলিম অধ্যুষিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের বাস। গ্রাম পঞ্চায়েতের 12/31 নম্বর বুথের 102 জন ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছেন। 32 নম্বর বুথের 367 জন বিবেচনাধীন। 35 নম্বর বুথে বিবেচনাধীন 272 জন। 36 নম্বর বুথে বিবেচনাধীন 254 জন। 38 নম্বর বুথে বিবেচনাধীন 466 জন। এইসব বুথ থেকে বহু ভোটারের নাম ডিলিটও হয়েছে। আমি তো এগুলো জানি, ডিলিট করে দিয়েছে। ডিলিট সবারই জবাবের কথা কইতে পারি। 2002 সালে ভোট হ্যাঁ দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি। 18 সালে আমার ভোট হয়েছে, তা সত্ত্বেও মানে যতগুলো নির্বাচন হয়েছে 2018 থেকে 26 অবধি, 26 তো এখনো ভোট হয়নি, তো 2024 সালে যে লোকসভা ভোট হয়েছিল সেটাও দিয়েছি, তা সত্ত্বেও নামটা কাটা গেছে আমার। আপনার আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে তো থাকার মানে খুবই আতঙ্কে। রাজ্যের 2 যুযুধার পক্ষ এদের নিয়ে দায় ঠেলাঠেলিতেই ব্যস্ত। এই যে ভেরিফিকেশনের কাজ তারা কারা করেছিল দাদা? কারা করেছিল? রাজ্য প্রশাসনের আধিকারিকরা করেছিল, এবং এরা ইচ্ছাকৃতভাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো নাম বাদ গেছে তার বেশি সংখ্যক, বেশি পার্সেন্টেজ সেটা ভারতীয় জনতা পার্টির ভোটার, এবং তারা ইচ্ছা করে সেটা বাদ দিয়েছে। মানুষটিকে তো পদত্যাগ করা দরকার। উনি তো এই লোকগুলির ভোট নিয়েছে। অনেক বিজেপির মানুষ আছে, তাদের নাম ডিলিট হয়েছে, তাদের নাম কিসের আধীনে আছে, তাহলে তখন ভোটটা নিল কেন? তাহলে তো পদত্যাগ করা দরকার। রবিবারই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু আলিপুরদুয়ারের এতগুলো মানুষ কি বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হবেন? সাপ্লিমেন্টারি তালিকায় আদৌ নাম উঠবে? যদি না থাকে তাহলে সেই বাদ পড়া ভোটারই কি ফলাফলের নির্ণায়ক হয়ে উঠবে? গ্যাসের সংকট চলছে, উবে যায়নি। আর এই সংকট বেড়ে যাওয়ার পিছনে নির্দিষ্ট কয়েকটা কারণও আমরা আতশকাচ দিয়ে খুঁজে খুঁজে বের করেছি বিভিন্ন জায়গায়। এই যে আপনার বাড়ির হেসেলে গ্যাস বুক করেও আপনি সিলিন্ডার পাচ্ছেন না বা দেরি হবে বলছে, তার অন্যতম কারণ এটা কালোবাজারি। কাটা
গ্যাস জানেন কি জিনিস? আমার সহকর্মীরা না খুব ঝুঁকি নিয়ে শ্যুট করেছে গিয়ে, আর যেখান থেকে ছবি উঠেছে তারা টের পেয়ে গেছেন ছবি উঠেছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ। দেখুন দেখুন। রান্নার গ্যাসের জন্য দিকে দিকে হাহাকার পড়ে গিয়েছে। গ্যাস বুক করেও পাচ্ছেন না বহু মানুষ, লাইনে দাঁড়িয়ে বাড়ছে হয়রানি। কিন্তু এর মধ্যে প্রশাসনের নাকের ডগায় চলছে চরম বেআইনি কাজ। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অটোতে গ্যাস ভরার অভিযোগ জয়নগরে। গ্রাউন্ড জিরোয় নেমে পরিস্থিতি খতিয়ে দেখল জি 24 ঘন্টা। স্থানীয়দের একাংশের অভিযোগ, গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে অটোতে গ্যাস ভরা হচ্ছে। এর জন্য নিয়মিত প্রশাসনকে মাসোহারা দিতে হয়, দাবি কাটা গ্যাস বিক্রেতাদের। গ্যাসের যা 140 টাকা করে, এই যা দোকানে আছে 140 টাকা, কেউ 150 টাকা করে লিটার নিচ্ছে। উপরন্ত পাওয়াও যাচ্ছে না। ক্যাম্পে থেকে বলে গিয়েছে দোকানগুলো বন্ধ করে রাখতে, কিন্তু আমাদের যা পরিস্থিতি, এই এবলাটা গাড়ি চালাবো, ওগুলা হয়তো বন্ধ করে দিতে হবে। পুলিশকে টাকা দিতে হচ্ছে, পুলিশকে টাকা দিতে হচ্ছে। তো কত টাকা? টাকার অ্যামাউন্ট কখন কোন থানায় আছে তা কি করে বলবো তোমার টাকার অ্যামাউন্টটা? একটা করে সিলিন্ডার দিতে হচ্ছে, আবার ফের ডিএপি দিতে হয়। শেষে আপনাদের বারণ করে না? বারণ করে, ওদের দিতে হয়। কি দিতে হয়? সিলিন্ডার দিতে হয় মাসে। আর ডিবি থেকে জিএপিতে দিতে হয় 3000 টাকা। কতদিন থাকে? মাসে। মহেশতলাও বজবজ গ্যাস সংকট, রাস্তায় কমেছে অটোর সংখ্যা। গ্যাসের জন্য ভোর থেকে পাম্পে পড়েছে লম্বা লাইন। এই অবস্থায় চড়া দামে বিক্রি হচ্ছে কাটা গ্যাস। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে অনেকে অটো চালাচ্ছেন। বাড়ির উঠোন থেকে কাটা গ্যাস মিলছে চড়া দামে। গ্যাস তো সবারই সমস্যা হয়ে গেছে, এখন তো গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর এই সারেঙ্গাবাদ পাম্পে যাও ছিল, এ তো যত গাড়ি ছিল অ্যাভেলেবেল যা ছিল দিয়ে দিয়েছে। এই 4-5 দিন সারেঙ্গাবাদ পাম্পেও আসে না। আর এই আমাদের এখানকার লোকাল গাড়িতে এখানে কোথাও গ্যাসই পাচ্ছে না। সেই জিঞ্জিরা বাজারে যারা যেতে পারছে তারা পাচ্ছে। একই ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত সহ গ্যাস কাটিং করে চড়া দামে বিক্রির অভিযোগ। পুলিশের জালে একজন। ধৃত সরোজ দত্তকে কাঁথির দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, নিজেকে এইচপি গ্যাসের সাব ডিলার পরিচয় দিয়ে সরোজ দিনের পর দিন চড়া দামে এলাকার মানুষজনের কাছে সিলিন্ডার বিক্রি করেছেন। সাব ডিলারের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি সরোজ। গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায়। একাধিক গ্যাস সিলিন্ডার ও গ্যাস কাটিং এর সরঞ্জাম সহ গ্রেফতার করা হয় সরোজকে। আমরা যখন যে বিভিন্ন জায়গায় যে গ্যাসের যেগুলো চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, আপনারাও জানেন, তার জন্য যেরকম ক্রাইসিস যদি কোথাও হয়ে থাকে আর সেটাও আমরা নজর রাখছি। এবং তার জন্য যদি কোনো ইলিগাল স্টোরিং এবং বা ইলিগাল যদি কেউ বিক্রি করে থাকেন, কোনো প্রাইস হাইক যদি করে, তার এগেনস্টে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা ইতিমধ্যেই কন্টাই থানাতে অলরেডি একটা কেস করেছি, একজনকে অ্যারেস্ট করে কোর্টেও পাঠাই। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। কিছু লোকালিটি আমার বিরুদ্ধে কথা বলছে, যেহেতু আমি একজন ব্যবসায়ী বলে, আর যে তোমাদের কাছে মাল আছে তোমাকে দাও, আমাকে দাও, কিন্তু আমার বুকিং ছাড়া কোনোদিন মাল আমি দিই না কাউকে। বেআইনি এই কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কালোবাজারের আরো অনেক নমুনা আছে, যার জন্য গ্যাসের সংকট যেটুকু কমানো যেত সেটাও যাচ্ছে না। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে টালমাটাল বিশ্ববাজার, যার সরাসরি প্রভাব পড়েছে আমাদের দেশে তথা রাজ্যে। রান্নার গ্যাসের সংকট রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। একদিকে গৃহস্থালির গ্যাসের জন্য ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন, অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের যোগান কার্যত বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের কয়েকশো হোটেল ও রেস্তোরাঁ প্রায় বন্ধ হওয়ার মুখে। শৈলরানী দার্জিলিংয়ের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এই মুহূর্তে পর্যটকের ঠাসা। মনোরম আবহাওয়ায় ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের পর্যটকরাও। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে গ্যাসের সিলিন্ডারের আকাল, যার জেরে বহু রেস্তোরাঁ ইতিমধ্যেই তাদের মেনুতে কাটছাট করতে বাধ্য হয়েছে। बिरयानी का था तो वो जैसे सवेरे बना के शाम तक हम ऑन करते थे, तो वो भी अब बंद है। और हमारा एक तंदूर सेक्शन है, वो बिल्कुल क्लोज हो चुका है, बंद कर दिया है। और प्लस जो सर हमारा मेनू जो है 7 पेज का था, तो 7 पेज में से हमने घटा के हमने सिर्फ 2 पेज रख दिया। একই অবস্থা মালবাজারে। গ্যাসের অভাবে বেশ কিছু ছোট হোটেল বন্ধের মুখে, আবার যেসব হোটেল চালু রয়েছে সেগুলোতেও বাধ্য হয়ে কাঠ কয়লা দিয়ে রান্না চলছে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি সব খাবার গরম পরিবেশনও সম্ভব হচ্ছে না বলে দাবি হোটেল মালিকদের।
लास्ट वीक से गैस का बहुत प्रॉब्लम हो रहा है, ठीक है। हम लोग ट्राई करते हैं कि सबको गर्म खाना खिलाए, ठीक है, सुबह बनाने के बाद ठंडा होगा ही खाना, तो वो चीज में बहुत प्रॉब्लम हो रहा है, इशू आ रहा है, बार बार लकड़ी में गर्म करना इज नॉट पॉसिबल, ठीक है। और हम जैसे सुबह खाना बना रहे हैं तो हमारे गैस में बहुत जल्दी हो जाता है, और लकड़ी में भी खाना बना रहे हैं लास्ट वीक से, तो बहुत ज्यादा प्रॉब्लम हो रहा है। গ্যাসের অভাবে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে থাকা ফুড ক্যান্টিন সহ হাসপাতালের বাইরে থাকা একাধিক হোটেল ও চায়ের দোকানে। এই সব চায়ের দোকান বা হোটেলে রোগীর আত্মীয় পরিজনরা 3 বেলার খাওয়া সারতেন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দোকানদাররা উনুনে রান্নাও শুরু করেছেন। এই গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, আর গ্যাস না পাওয়ার জন্য পুরাতন পদ্ধতিতে আসতে হয়েছে, উনান তৈরি করতে হচ্ছে, কাঠে জ্বালন দিতে হচ্ছে, এইভাবে এখন চলছে আর কি। গ্যাসের ব্যথা যেন আর না বাড়ে, এখন সেই প্রার্থনাই করছেন হোটেল ব্যবসায়ীরা। তবে গ্যাসের সংকট নিয়ে খানিকটা হলেও মেঘ কাটার সম্ভাবনা 16 আর 17 তারিখের পর। কেন? কারণ ওই যে দুটো জাহাজ যারা হরমুজ পেরিয়েছে, শিবালিকা, নন্দা দেবী, এসে পৌঁছবে ভারতে 16 আর 17 তারিখ। তারপর গ্যাসের যোগান আর চাহিদার মধ্যে সামঞ্জস্য আসবে, আশা তো করছি। রবিবার মানে ফেলে আসা সপ্তাহের দিকে একবার ফিরে তাকানো। তৃণমূল যে অঙ্কটা কষছে সেটা খুব সূক্ষ্ম অঙ্ক, কিন্তু পদ্মও কষছে। চলুন আমার সঙ্গে সেই অঙ্কটা কেমন আপনাদের দেখাই। একদম সুনির্দিষ্ট অঙ্ক নেতা নেত্রীরা কষেন। দেখুন, ভোট এলেই কথার ফুলঝুরি ছোটে, ভাষণবাজি গরমা গরম, এই এক বললো তো পাল্টা আর এক দিতেই হবে। बंगाल के नए साल के बाद बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। এরা নাকি বাংলায় ক্ষমতায় আছে, আমি বলছি চ্যালেঞ্জ, 50-এর নিচে না হবে। আচ্ছা, আপনার কি মনে হয় নেতারা এই যে এত দাবি করেন সেগুলো এমনি এমনি? মানে ধরুন হঠাৎ ঘুম থেকে উঠে সকালবেলায় মনে হলো আজ 250 বলবো, তাতে জনগণের মন পাবো, দারুণ উত্তেজিত হবেন আমার অনুগামীরা, বলে দিলেন 250। বা এই যে শাহ এসে বলছেন এবার বাংলায় বিজেপির সরকার, সেটা এমনি, মানে বলার মধ্যে তো একটা বলিষ্ঠ ভাব আছে, একটা কনফিডেন্স আছে, সেগুলো আসছে কোথা থেকে? অঙ্ক থেকে। চলুন অঙ্কটা দেখি। বিজেপি যে দাবি করছে সেখান থেকে শুরু করি। বিজেপির দাবি অনুযায়ী অঙ্কটা কি হতে পারে? বিজেপির ভরসাটা কি? স্যার, সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ, ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ। আমার বাড়িতে একটি তপশিলি মেয়ে থাকে, বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে, তার মানে কেউ বাদ যায়নি। তফাৎ নেই, এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, ড্রাফট ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। স্যারকে ভরসা করে যদি বিজেপি অঙ্ক করে তাহলে মূল বিষয়টা কি? তৃণমূল যা বলছে তাই, একটা সম্প্রদায়কে টার্গেট করে তবে ভোটার তালিকা বানানো হচ্ছে বেছে বেছে, একদম ধর্মীয় সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে। তৃণমূল তো এটাই বলছে। চলুন তর্কের খাতিরে ধরে নিলাম সেরকমই হচ্ছে। তাহলে বিজেপির নজরে সেই সব আসনগুলো থাকার কথা যেখানে সংখ্যালঘু ভোট বেশি এবং কম, সেটাই তো এখানে দেখাবো। চলুন দেখি সংখ্যালঘু ভোটের অঙ্কটা আগে কষে নিই। জনসংখ্যার 40% বা তার বেশি সংখ্যালঘু এমন আসন আমাদের রাজ্যে, বিধানসভা আসন 294 এর মধ্যে 74টার জনসংখ্যার 40% বা তার বেশি সংখ্যালঘু রয়েছে। এরপর 2021-এর ফল যদি একবার চোখ বুলিয়ে নেন, এই 74টার মধ্যে 2021-এ তৃণমূল পেয়েছিল 71টা, বিজেপি পেয়েছিল 2টো, আর জোট পেয়েছিল 1টা, বাম কংগ্রেসের জোট। 2021-এর সঙ্গে আইএসএফও ছিল, মানে ওই আইএসএফের আসনটাই, ভাঙড় আসনটাই এক। তৃণমূল 74-এর মধ্যে 71, বিজেপি কোন দুটো পেয়েছিল সেটাও দেখাবো আপনাদের। বিজেপি পেয়েছিল একটা বহরমপুর, একটা মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ দুটো আসনেই সংখ্যালঘু ভোটার ওই আসনের জনসংখ্যার 53%, মোর দেন 50%। এই দুটোতেই
বিজেপি জিতেছিল, দুটোই মুর্শিদাবাদে। এবার আপনি বলতেই পারেন হ্যাঁ জোট ছিল, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের একটা দারুণ প্রভাব রয়েছে, তাই ভোট কাটাকাটির খেলায় বিজেপি ফায়দা তুলে নিয়েছে। এবার তাহলে আপনাকে 2024-এর দিকে একবার তাকাতেই হচ্ছে। 2024-এ এই যে 74টা আসন, লোকসভা ভোটের ফলের নিরিখে বিধানসভা ওয়ার্ডই 74টা আমরা হিসেব করেছি, ওই 74টাই। সেই 74-এর মধ্যে 2024-এ তৃণমূল এগিয়েছিল 54টায়, বিজেপি এগিয়েছিল 8টায়, কংগ্রেস 11টায়, সিপিএম একটা আসনে এগিয়েছিল। এটা 2024-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বিধানসভা ওয়ারি রেজাল্ট, ওই 74টা আসনে, যেখানে 40%-এর বেশি সংখ্যালঘু ভোটার। এবার বিজেপি এই 24-এর হিসেব অনুযায়ী কোথায় কোথায় এগিয়েছিল, কোন 8টা আসনে, সেই 8টার হিসেব এখানে দেখছেন। করণদিঘি, হেমতাবাদ, মানিকচক, বৈষ্ণবনগর, তেহট্ট, বড়োয়া, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মানে মালদা মুর্শিদাবাদই কনসেন্ট্রেটেড বিজেপির ওই 8টা এগিয়ে থাকা আসন। তার একবার সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজটা খেয়াল করুন। করণদিঘি, হেমতাবাদে 50%, মানিকচক, বৈষ্ণবনগরে 40%-এর বেশি, 43 এবং 47, 40% তেহট্টয়, বড়োয়া 41%, মুর্শিদাবাদে 53%, জঙ্গিপুরে 53%। সংখ্যালঘু ভোট ব্যাংক এখানে প্রায় সমান সমান, মানে যদি খুব শার্প ডিভিশনের কথা আমরা বলি, হিন্দু এবং মুসলিম ভোট ব্যাংকের শতাংশের বিচার করলে প্রায় সমান সমান 19-20 যে 8টা আসনে বিজেপি এগিয়েছিল। তাহলে কি বুঝলেন? যেখানে দুটো সম্প্রদায়, যার মধ্যে বিভাজন হলে ভোটের অঙ্ক এদিক ওদিক হয়ে যায়, তা যদি প্রায় সমান সমান আনুপাতিক হারে থাকে, এক পক্ষের ভোটকে এককাট্টা করা সম্ভব, করা যায়। আরও একটা হিসাব দেখাই তাহলে। রাজ্যে 25% বা তার আশপাশে মুসলিম জনসংখ্যা রয়েছে বা সংখ্যালঘু জনসংখ্যা রয়েছে, এমন আসনের সংখ্যা 146টা। এবার 2021-এ এই 146টার মধ্যে বিজেপি জিতেছিল 15টা আসন 2021-এ। এবং একটা ট্রিক আছে এখানে, তৃণমূল জিতেছিল কিন্তু জয়ের ব্যবধান 10,000 ভোটের কম, এরকম আসনের সংখ্যা 10। যদি তর্কের খাতিরে আমরা ধরে নিই এই 10টা আসনও বিজেপি জিতে যেতে পারত, তাহলে 15 + 10 মানে 25টা আসন হতো। 146-এর মধ্যে 25টা আসন 2021-এ বিজেপি পেতে পারত, যেখানে হিন্দু মেজরিটি এরকম আসনে। তাহলে এই এককাট্টা করার গল্পটা, মানে একটা সম্প্রদায়ের ভোট দাঁড়াচ্ছে কি? আরও হিসেব কষি। রাজ্যে এরকম আসন কটা যেখানে 90% বা তার বেশি হিন্দু ভোটার রয়েছেন? 49টা। এই আসনগুলোর মধ্যে 2021-এ বিজেপি কটা পেয়েছিল? 22টা। তৃণমূল পেয়েছিল 27টা। এখানেও আমরা হিসেব করেছি তৃণমূল জিতেছে এমন 6টা আসন যেখানে 10,000-এর কম ব্যবধান। যদি তর্কের খাতিরে ধরে নিই বিজেপি এই আসনগুলো জিতে যেতেও পারত, তাহলে বিজেপি 22 + 6 মানে 28টা আসন পেতে পারত এই 49টার মধ্যে 2021-এ। তৃণমূল পেয়েছিল 27টা, মানে এখানে বিজেপির ফাইট দেওয়ার জায়গা রয়েছে, একদম নির্দিষ্ট করে রয়েছে এই 49টা আসন। তার মধ্যেই 6টা আসন যা বিজেপির পাখির চোখ, যেখানে 90% হিন্দু ভোটার এবং আগের বার হারার মার্জিন 10,000-এরও কম। এই 6টা আসন বিজেপির পাখির চোখ হতেই পারে। এবার এই যে আসনগুলো দেখালাম এতক্ষণ, এত ক্যাটেগরি করে, আপনার কি মনে হয় স্যার এই আসনগুলোয় রেজাল্ট ওলট পালট করে দিতে পারে? এটা বোঝার জন্যই এক্সপার্টের শরণাপন্ন হয়েছিলাম, একবার শুনুন তার ব্যাখ্যাটা। প্রশ্ন হলো, একটি নির্বাচনে এটি একটি চলরাশি, কিন্তু এটি সমস্ত চলরাশি নয়। অর্থাৎ ভাতা একটি চলরাশি, দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন একটি চলরাশি, মন্দির মসজিদ নিয়ে ধর্মের আলোচনা, তার ফলে মানুষ সেটা কতটা পছন্দ করছেন কতটা অপছন্দ করছেন সেটা বলতে হবে। সুতরাং এবং সময়ের সঙ্গে নির্বাচনের যে গতি প্রকৃতি সেটা পরিবর্তিত হয়। তাহলে বুঝলেন তো, অঙ্ক কিন্তু 2 + 2 4 নয়। স্যারের ক্লাসে অঙ্ক জোরদার কষা হচ্ছে, বিশেষ করে শেষ 60 লাখের অঙ্ক। অঙ্ক খুব কঠিন। এই অঙ্ক মেলানো মুখের কথা নয়, সময়ও লাগছে অনেক। ফলে একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে, যত অঙ্কই আগে কষে রাখা হোক, হোমওয়ার্ক যত ভালোই হোক, বুথের ভিতর ইভিএম আর ভোটার, তার মাঝখানে কিন্তু আর কেউ নেই।
না তৃণমূল, না বিজেপি, না কোনো স্যার। ফলে ওখানে কি হচ্ছে শেষ পর্যন্ত আগে থেকে আন্দাজ করে অঙ্ক মিলিয়ে নেওয়া খুব কঠিন। টুকরো খবর এক ঝলকে প্রত্যেক দিনের মতো আজও। জি 24 ঘন্টার খবরের শিলবহর। 2026 বিধানসভায় পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। প্রথম দফায় 23 এপ্রিল 152টি কেন্দ্রে, দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142টি আসনে ভোট গণনা 4 মে। 49 বছর পর 2 দফায় ভোট এ রাজ্যে। প্রথম দফায় ভোট উত্তরবঙ্গে, ভোট হবে রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহলে। প্রথম দফায় ভোট দক্ষিণবঙ্গের কিছু অংশেও। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুধু দক্ষিণবঙ্গে। ভোট গ্রহণ কলকাতায়। অসম, কেরালা, তামিলনাড়ুতে 1 দফায় ভোট, 1 দফাতে ভোট পুদুচেরিতেও। সব রাজ্যেই ভোট গণনা 4 মে। ভোট ভাইরাল রোজ বলি আমার দারুণ লাগে, আপনিও দেখুন, এনজয় করবেন। রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিল বিজেপি। শনিবার ব্রিগেডে তারই আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সামনেই রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখেন। কিন্তু খোদ রাজ্য বিজেপির সভাপতির মুখে একই কথা। পাহাড় থেকে সাগর পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। কতই করো হামলা, এর বাইরে কোনো কথা আপনাদের সামনে থাকবে না। কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। মঞ্চে বসে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্য বিজেপির তাবর তাবর নেতারা। তাঁদের সামনেই শ্রমিক ভট্টাচার্য বলছেন কোন শক্তি তৃণমূলকে আটকাতে পারবে না। কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। মুহূর্তেই ভাইরাল ভিডিও, সবাই অবাক। আরে দাঁড়ান দাঁড়ান, কারসাজির কথা বলছিলাম না? এসবই হচ্ছে সেই কারসাজির অংশ। এবার বিজেপির রাজ্য সভাপতির আসল বক্তব্যটা শুনুন। তৃণমূল যাবে, তৃণমূল চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত, তৃণমূল শেষ। তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরছে না। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। এর বাইরে কোনো কথা আপনাদের সামনে থাকবে না। বুঝতে পারলেন তো কিভাবে পুরো বক্তব্যের অংশ বিশেষ কেটে কেটে জোড়া হয়েছে? হঠাৎ শুনলে মনে হবে রাজ্য বিজেপির সভাপতির হলো কি, হঠাৎ ইউটার্ন কেন? কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। ভোটের আগে কেন বেসুরে বাজছেন শ্রমিক ভট্টাচার্য? ভোটের ওয়ার্ম আপে যদি এই দশা হয়, তাহলে স্লগ ওভারে কি হবে বুঝতে পারছেন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।